আমি দেখিয়ে দিব মাত্র 4টি স্টেপ অনুসরণ করে খুব সহজে কিভাবে গভর্নমেন্ট ট্রেজারি বিল আর বন্ড এই মুহূর্তে আপনি কিনতে পারেন। তো স্টেপ নাম্বার 1 হলো আপনার নিজ নামে আপনার একটি সেভিংস অথবা সিডি মানে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। এই সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট আপনি কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে গিয়ে খুলবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন কথা হলো এই সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট অলরেডি যদি আপনার নামে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে আর খুলতে হবে না এই বিল বন্ড কেনার জন্য। তো আপনার নামে থেকে থাকুক কিংবা আপনি যদি নতুন করে খুলেন, তারপরে আপনাকে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে একটি বিপিআইডি। এই বিপি শব্দের অর্থ হলো বিজনেস পার্টনার আইডি আপনাকে খুলতে হবে। এই বিপিআইডি খোলার জন্য 44টি ব্যাংক বর্তমানে বাংলাদেশে আছে আর 2টি আর্থিক প্রতিষ্ঠান, মোট 46টি প্রতিষ্ঠানের নির্ধারিত কিছু জায়গায়, যেই জায়গাগুলোই সরকার গভর্নমেন্ট সিকিউরিটিজ উইন্ডো নামে ডেস্ক স্থাপন করেছে, সেখানে গিয়ে আপনি এই বিপিআইডি খুলতে পারেন। এখন আপনাকে একটু আগে আমি যে বলেছিলাম যে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য এই 44টি ব্যাংক যেখানে বিপিআইডি খোলা যায় আপনি সেখানেই এই সেভিংস অ্যাকাউন্টটা আপনি খোলার চেষ্টা করবেন, তাহলে আপনার লেনদেনটা খুব সহজ হবে। দর্শক, যে 44টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানের কথা আমি বলেছি, সেটার 1 নম্বরে হলো এবি ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ, 2 নম্বরে অগ্রণী ব্যাংক লিমিটেড মেইন ব্রাঞ্চ, 3 নম্বরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটা কর্পোরেট ব্রাঞ্চের কথা বলা আছে, 4 নম্বরে হলো যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট ব্রাঞ্চ, জনতা ব্যাংক আছে এই তালিকায় 5 নম্বরে জনতা ভবন কর্পোরেট ব্রাঞ্চ যেটা মতিঝিলে অবস্থিত, মেঘনা ব্যাংক আছে, মেঘনা ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটা আপনার গুলশান অ্যাভিনিউতে অবস্থিত, তারপরে মার্কেন্টাইল ব্যাংক আছে মেইন ব্রাঞ্চ, তারপরে মিডল্যান্ড ব্যাংক 8 নম্বরে গুলশান ব্রাঞ্চে মিডল্যান্ড ব্যাংকে যোগাযোগ করতে পারেন, মধুমতি ব্যাংক আছে 9 নম্বরে গুলশান ব্রাঞ্চ, তারপরে এই তালিকায় 10 নম্বরে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটা এমটিবি সেন্টার কর্পোরেট ব্রাঞ্চ যেটা গুলশান 1 এ অবস্থিত, তারপরে ন্যাশনাল ব্যাংক আছে দিলকুশা ব্রাঞ্চ অর্থাৎ মতিঝিল দিলকুশা অবস্থিত, এনসিসি ব্যাংক আছে এনসিসি ব্যাংক ভবন ব্রাঞ্চ যেটা শাপলা চত্বরের পাশেই অবস্থিত মতিঝিলে, এনআরবি ব্যাংক আছে এই তালিকায় 13 নম্বরে প্রিন্সিপাল ব্রাঞ্চ গুলশান 1 এ অবস্থিত, এনআরবি কমার্শিয়াল ব্যাংক আছে যেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিলে অবস্থিত, প্রাইম ব্যাংক আছে এই তালিকায় মতিঝিল ব্রাঞ্চে এটার যোগাযোগ করতে পারেন, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক যেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ দিলকুশা মতিঝিলে অবস্থিত, সীমান্ত ব্যাংক আছে 17 নম্বরে প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটা ধানমন্ডি সীমান্ত স্কয়ারে অবস্থিত, তারপরে 18 নম্বরে আছে সোনালী ব্যাংক লোকাল অফিস যেটা মতিঝিলে অবস্থিত, তারপরে সাউথ ইস্ট ব্যাংক যেটার কর্পোরেট ব্রাঞ্চ দিলকুশা মতিঝিলে অবস্থিত, উত্তরা ব্যাংক লিমিটেড কর্পোরেট ব্রাঞ্চ যেটা সামাদ সড়ক নামে উল্লেখ আছে, ঠিকানা শহীদ বীর উত্তম আশফাক সামাদ সড়ক, সেখানে যোগাযোগ করতে পারেন। তারপর 21 নম্বরে আছে ব্যাংক এশিয়া লিমিটেড কর্পোরেট অফিস কারণ বাজারে অবস্থিত, বেসিক ব্যাংক লিমিটেড দিলকুশা ব্রাঞ্চ, ব্র্যাক ব্যাংক লিমিটেড গুলশান ব্রাঞ্চ যেটা গুলশান 1 এ অবস্থিত, তারপর আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড যেটা কর্পোরেট ব্রাঞ্চ মতিঝিলে অবস্থিত, ঢাকা ব্যাংক যেটা গুলশান কর্পোরেট ব্রাঞ্চ গুলশানে অবস্থিত, 26 নম্বর আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড গুলশান ব্রাঞ্চ গুলশান এভিনিউতে অবস্থিত, আইএফআইসি ব্যাংক 27 নম্বরে প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটা পুরানা পল্টনে অবস্থিত, ওয়ান ব্যাংক 28 নম্বরে আছে কারওয়ান বাজার ব্রাঞ্চ কারওয়ান বাজারে অবস্থিত, তারপরে পদ্মা ব্যাংক লিমিটেড যেটার গুলশান কর্পোরেট ব্রাঞ্চ সেটাতে যোগাযোগ করতে পারেন, প্রাইম ব্যাংক লিমিটেড যেটা বনানী ব্রাঞ্চ বনানীতে অবস্থিত, পূবালী ব্যাংক লিমিটেড যেটা হেড অফিস মতিঝিলে অবস্থিত, 32 নম্বরে আছে রূপালী ব্যাংক, এই রূপালী ব্যাংকের রূপালী সদন কর্পোরেট ব্রাঞ্চ মতিঝিল কমার্শিয়াল এরিয়া ঢাকায় অবস্থিত, 33 নম্বরে আছে সিটি ব্যাংক গুলশান ব্রাঞ্চ সেখানে যোগাযোগ করেন, ট্রাস্ট ব্যাংক আছে 34 নম্বরে প্রিন্সিপাল ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ সরণি সেখানে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন, 35 নম্বরে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিলে, তারপরে আছে 36 কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সেটার কর্পোরেট ব্রাঞ্চ হলো হাদি টাওয়ার কামাল আতাতুর্ক অ্যাভিনিউ গুলশান 2 ঢাকা এই ঠিকানায়,
37 নাম্বার আছে ব্যাংক আলফালা লিমিটেড, যেটা গুলশান ব্রাঞ্চে যোগাযোগ করেন। সিটি ব্যাংক এনএ, যেটার হেড অফিস গুলশানে, সেখানে যোগাযোগ করতে পারেন। হাবিব ব্যাংক আছে এই তালিকায় 39 নম্বরে, যেটা গুলশান ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। এইচএসবিসি আছে এই তালিকায় 40 নম্বরে, যেটা ধানমন্ডি ব্রাঞ্চে আপনারা এই বিপিআইডি খোলার জন্য যোগাযোগ করতে পারেন। তারপরে আছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, যেটার গুলশান ব্রাঞ্চ গুলশানে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। স্ট্যান্ডার্ড চার্টার আছে 42 নম্বরে, যেটার গুলশান ব্রাঞ্চে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 43 সিরিয়ালে আছে ঢাকা ব্রাঞ্চ, যেটা গুলশান একে অবস্থিত। 44-এ আছে এই তালিকায় ওরি ব্যাংক, যার ঢাকা ব্রাঞ্চ গুলশান একে অবস্থিত। 45-এ আছে এই যে প্রথম আর্থিক প্রতিষ্ঠান এনবিএফএ লঙ্কা বাংলা ফাইন্যান্স, এই লঙ্কা বাংলা ফাইন্যান্সের বনানী ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিপিআইডি খোলার জন্য। সর্বশেষ 46 নাম্বার আছে আইডিএলসির কর্পোরেট হেড অফিসে আপনারা এই বিপিআইডি খোলার জন্য যোগাযোগ করতে পারেন। দর্শক, যে 46টা প্রতিষ্ঠানের নাম আমি বললাম, সেখানে আপনারা বিপিআইডি খোলার জন্য আপনাকে যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটা ওই প্রতিষ্ঠানে যেগুলোর নাম আমি বললাম সেখানে যোগাযোগ করলে তারা বিনামূল্যে দিয়ে দিবে। পাশাপাশি আপনার এনআইডি কার্ড, আপনি যাকে নমিনি করবেন এই ট্রেজারি বিল বন্ড কেনার জন্য অ্যাকাউন্টের বিপিআইডি অ্যাকাউন্টের, সেই নমিনির এনআইডি কার্ডের কপি এবং দুজনেরই ছবি লাগবে, এবং আপনার টিন সনদটা কিন্তু লাগবে। আমি বলে রাখছি, টিন সনদ বলতে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যে দেন সেটার যে প্রুফ বা প্রমাণক সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। জাস্ট ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি একটা টিন খোলা থাকে। এই টিন শব্দের পুরো নাম হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন সনদ। যারা এটা সম্পর্কে কম বেশি জানেন খুব সহজেই আশা করি চিনতে পারছেন। এই ডকুমেন্টটা কিন্তু আপনাকে এখানে জমা দিতে হবে। দর্শক, যখনই আপনার বিপিআইডি খোলা হয়ে যাবে তখন 2 নাম্বার স্টেজে এসে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের বিল কিনবেন আর নাকি কোন ধরনের বন্ডে আপনি টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। তাহলে এই দুইটার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা একটু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বিল আর বন্ড দুইটাই হলো সরকার যখন জনগণের নিকট থেকে ঋণ নেয়, সেই ঋণ নেওয়ার একটা মাধ্যম। অনেকগুলো মাধ্যম আছে, যেমন সঞ্চয়পত্র আছে, এছাড়া অন্যান্য মাধ্যম আছে। তো এই বিল হলো সরকার যখন 91 দিনের জন্য অথবা 182 দিনের জন্য অথবা 364 দিনের জন্য, খেয়াল করেন এই তিনটা জিনিসই কিন্তু 1 বছর মানে 12 মাসের কম সময়ের মধ্যে, যখন এই 1 বছরের মধ্যে এই তিনটা মেয়াদের জন্য সরকার ঋণ নেয় তখন এটাকে বিল বলা হচ্ছে। আর বন্ড হলো যখন সরকার একটু দীর্ঘমেয়াদী, যেমন 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর কিংবা 20 বছরের জন্য সরকার যদি এইভাবে ঋণ নেয়, তার বিপরীতে যে কাগজটা বা সার্টিফিকেটটা আপনাকে দিবে সেটাকে বলা হচ্ছে বন্ড। এখন এই বিল আর বন্ডের ইন্টারেস্টের কিছু পার্থক্য আছে। যেহেতু এগুলো স্বল্প সময়ের জন্য ঋণ নেয়, এগুলোতে ইন্টারেস্ট রেট একটু কম থাকে, তবে বর্তমানে প্রায় 12% এই ইন্টারেস্ট রেট। এটা কিন্তু পরিবর্তনশীল ইন্টারেস্ট, সবসময় ফিক্স থাকে না। এটা সামনে গিয়ে কমেও যেতে পারে, কিন্তু কখন কমে যাবে সেটা বলা যাচ্ছে না। আবার বন্ডের ইন্টারেস্ট রেট, সেটা যেহেতু দীর্ঘমেয়াদে অনেক দিনের জন্য আপনি সরকারকে লোন দিবেন, সেটার রেট কিন্তু 12+, অর্থাৎ 12%-এর বেশি, প্রায় সর্বশেষ তথ্য অনুযায়ী 12.80% হারে এই বন্ডের বিপরীতে কুপন রেট বা ইন্টারেস্ট রেট সরকার দিচ্ছে। এখন এই ইন্টারেস্টটা আপনারা পাবেন যখন এই বিল কিনবেন। যদি 91 দিন মেয়াদে বিল কিনেন, তাহলে 91 দিন যেদিন কমপ্লিট হবে অর্থাৎ মেয়াদ পূর্ণ হবে, সেদিন আপনারা এই বিল কেনার জন্য যে ইন্টারেস্টটা পাওয়ার কথা, বিলের ইন্টারেস্টকে ডিসকাউন্ট রেট বলা হয়, সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর দর্শক, বন্ডের ক্ষেত্রে আপনারা যে মেয়াদের বন্ডই কিনেন না কেন, আপনারা প্রতি 6 মাস পর পর এই বন্ডের যে কুপন রেট বা ইন্টারেস্ট রেট, যে রেটে আপনি বন্ডটা কিনবেন, সেই ইন্টারেস্ট রেট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এই ইন্টারেস্ট এবং মেয়াদ এই দুইটার ভিত্তিতে আপনারা কিন্তু খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কোন ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবেন, অর্থাৎ আপনি কি বিল কিনবেন নাকি আপনি বন্ড কিনবেন। যখন এই সিদ্ধান্ত আপনার নেওয়া হয়ে যাবে, তারপর 3 নাম্বার স্টেজে এসে আপনাকে কেনার জন্য আবেদন করতে হবে। এই আবেদনের ক্ষেত্রে দর্শক আপনাদেরকে বলি, এই বিল এবং বন্ড দুটোই কিন্তু সেল করে থাকে বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক প্রতি রবিবার এই রবিবার আপনার বিল বিক্রি করে থাকে। বিক্রি করার মাধ্যমটাকে বলা হয় অকশন, মানে নিলাম, বা একবারে সহজ বাংলায় বলে আপনারা বলেন না যে ডাক উঠছে, ডাকে বিক্রি করে, ওইরকম আর কি। এটা অনলাইন প্ল্যাটফর্মে হয়। প্রতি সপ্তাহে রবিবার এটা বিক্রি করে থাকে। আর প্রতি সপ্তাহের মঙ্গলবার
এই বন্ড নিলামের মাধ্যমে বিক্রয় করে থাকে। এখন আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি যেই ব্যাংকে, আপনাদের মনে আছে কিনা একটু আগে বলেছিলাম যে বিপিআইডি খুলবেন আপনারা, সেই ব্যাংকের যেই গভর্নমেন্ট সিকিউরিটিজ উইন্ডোজ অর্থাৎ যেখানে বিপিআইডি খুলেছেন, যে ব্রাঞ্চে বিপিআইডি খুলেছেন বা যে অফিসে বিপিআইডি খুলেছেন ওই ব্যাংকের, সেখানে গিয়ে আপনারা একটা আবেদন করতে হবে। আপনারা যদি বিল কিনতে চান তাহলে রবিবারের আগেই আবেদন করবেন, বন্ড কিনতে চাইলে ওই সপ্তাহের যে কোনো সপ্তাহের মঙ্গলবারের আগে আবেদন করবেন। আপনাদেরকে একটু সহজ, আপনাদের সুবিধার্থে আপনারা বলে রাখি, কখন কোন বিল আর কোন বন্ড বাংলাদেশ ব্যাংক সেল করবে বা অকশন হবে সেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অকশন ক্যালেন্ডার আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আমি একটু সংক্ষেপে বলে দিই, সপ্তাহের প্রথম মঙ্গলবার 2 বছর মেয়াদি, দ্বিতীয় মঙ্গলবার 5 বছর, তৃতীয় মঙ্গলবার 10 বছর, আর চতুর্থ মঙ্গলবার, যেহেতু সাধারণত 4 সপ্তাহে 1 মাস, 15 এবং 20 বছর মেয়াদি বন্ড বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে সেল করে থাকে। তো এগুলো আপনারা বিপিআইডি যে ব্যাংকে বা অফিসে খুলেছেন সেখানে কিন্তু খুব সহজেই এই তথ্যগুলো আপনারা ওই অফিসারের সাথে যোগাযোগ করে পেয়ে যাবেন। পরে সর্বশেষ স্টেপে আমি যে 4টি স্টেপের কথা আপনাদেরকে বলেছিলাম কেনার জন্য, সর্বশেষ স্টেপে এসে আপনি যেদিন অর্থাৎ রবিবার বা মঙ্গলবার যেদিন আপনার অকশন হবে সেই দিন বিকালে বা ব্যাংকিং টাইমের পরে কিন্তু আপনি জেনে যাবেন যে আপনি বিল বা বন্ড কিনতে পারলেন কিনা। এই ক্ষেত্রে আপনি যত টাকার আবেদন করবেন তত টাকার বিপরীতে আপনাকে একটি অ্যালটমেন্ট বা বরাদ্দ দিবে বাংলাদেশ ব্যাংক থেকে, এবং আপনি যেই ব্যাংকে বিপিআইডি খুলেছেন সেই ব্যাংক থেকে আপনি যেহেতু বিল বা বন্ড কিনে ফেলেছেন আপনাকে একটি সার্টিফিকেট বা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের নাম হলো হোল্ডিং রিপোর্ট বলা হয়, অথবা এটাকে আপনি সার্টিফিকেট বা ইনস্ট্রুমেন্ট বলতে পারেন। এই রিপোর্ট বা সনদ আপনি যে নামেই বলুন বা ইনস্ট্রুমেন্ট এই জিনিসটি হলো আপনার ট্রেজারি বিল বা বন্ড। এই ট্রেজারি বিল বা বন্ডের উল্লেখযোগ্য কিছু ফিচার আছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনে নিন, কারণ বিনিয়োগ করার আগে আপনাদেরকে এই সকল বিষয় জেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। 1 নম্বর হলো এটা কিন্তু শতভাগ অর্থাৎ 100% নিরাপদ। কেন নিরাপদ? কারণ এটার মাধ্যমে আপনি সরকারকে ঋণ দিচ্ছেন, সুতরাং একটি দেশের সরকার আপনাকে সেই টাকাটা ফেরত দিতে বাধ্য থাকবে। আর 2 নাম্বার হলো এটা 1 লক্ষ টাকা, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করে আপনি যে কোনো পরিমাণ অর্থের, অর্থাৎ ঊর্ধ্ব সীমা নাই, আপনি যদি 50 কোটি 100 কোটি 500 কোটি টাকার কিনতে চান আপনি কিন্তু কিনতে পারবেন। যেমন সঞ্চয়পত্রে আপনারা জানেন একজন ব্যক্তি 50 লাখ টাকার বেশি কিনতে পারে না, কিন্তু এখানে প্রবলেমটা হলো আপনি 1 লক্ষ টাকার কমের কিনতে পারবেন না, আবার ভেঙে ভেঙে যেমন 1,10,000 বা 1,20,000 এরকম অ্যামাউন্ট কিনতে পারবেন না। আপনাকে কিনতে হবে 1 লক্ষ টাকা কিংবা তার গুণিতক। গুণিতক কিরকম? 1 লক্ষ অথবা 2 লক্ষ অথবা 3 লক্ষ অথবা 4 লক্ষ, এইভাবে 5 লক্ষ 6 লক্ষ, এইভাবে আপনি যে কোনো পরিমাণ অঙ্কের কিনতে পারবেন। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো এই ট্রেজারি বিল বা বন্ডের বিপরীতে আপনি যে ইন্টারেস্ট পাবেন সেটা থেকে গভর্নমেন্ট 5% ইন্টারেস্ট থেকে 5% টিডিএস করবে, অর্থাৎ সোর্স ট্যাক্স বা উচ্চ কর কেটে রেখে বাকি অ্যাকাউন্টটা আপনাকে দিবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি যেই অর্থটা আপনাকে দিবে ট্যাক্স কাটার পরে সেই অর্থটা আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে আপনাকে কিন্তু আয় হিসাবে শো করতে হবে, এবং যদি করযোগ্য আয় হয় সেখানে আপনার সেটার বিপরীতে সরকারকে কর দিতে হবে। যে 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখুন, সেটা হলো যে মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ আমি ট্রেজারি বিল আর বন্ডের যে মেয়াদের কথা বলেছিলাম এই ভিডিওতে, মেয়াদ শেষ হওয়ার আগে আপনার যদি নগদ অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু এটা ভেঙে ফেলতে পারবেন না। নগদায়ন সম্ভব একটি উপায়ে, সেটি হলো আপনি এটা সেল করে বা বিক্রি করে দিতে পারবেন। তাহলে কিভাবে বিক্রি করবেন? আপনি যেরকম কিনেছেন কেউ না কেউ এরকম কিনতে চায়, তাদের সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যে ব্যাংকের মাধ্যমে বিপিআইডি খুলে বিল আর বন্ড কিনেছেন, আপনাদের মনে আছে কিনা একটু আগে বলেছিলাম ভিডিওতে, সেই ব্যাংকের ওই অফিসারদেরকে আপনি জানিয়ে রাখতে পারেন যে আপনি এই ট্রেজারি বিল আর বন্ডটা আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন। তারা কিন্তু তাদের নিকটে অনেকেই কিনতে চায় বলে জানিয়ে রাখে, অথবা তারা আপনার একটা সেল অর্ডার করে রাখবেন, নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম আছে অনলাইন, সেখানে আবার কেউ না কেউ কিনতে চায়, তখন তাদের সাথে আপনার যদি রেট মিলে যায় যে আপনি যেই দামে বিক্রি করতে চাচ্ছেন সেই দামে যদি তারাও কিনতে চাচ্ছে তাহলে কিন্তু আপনি এইভাবে সেল করে ফেলতে পারবেন। এখন এই ধরনের সেলের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি, সঞ্চয়পত্রে যেমন আপনি যখন বিনিয়োগ করেন তখন কিন্তু ইন্টারেস্টের বাইরে আর কোনো কিছুই পান না, কিন্তু ট্রেজারি বিল আর বন্ডে যখন আপনি বিনিয়োগ করবেন তখন ইন্টারেস্ট তো পাবেনই। এবং আরেকটি মজার বিষয় বলি, সঞ্চয়পত্র কিন্তু ভাঙতি বছরের, অর্থাৎ
1 বছর 2 মাস পর যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি 2 মাসের জন্য কোনো ইন্টারেস্ট পান না, অর্থাৎ 1 বছরের জন্য ইন্টারেস্ট পান। আর ট্রেজারি বিল আর বন্ড আপনি ঠিক যত দিন আপনার হাতে রাখবেন, ঠিক তত দিনের কিন্তু ইন্টারেস্ট আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো বিক্রি করার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, আপনি যেই দামে কিনছেন, ধরেন একটা বিল আপনি 1 লক্ষ টাকার বিল আপনি 1 লক্ষ টাকা দিয়েই কিনছেন, আবার এটা কম দামেও কিন্তু কেনা যায়, আবার বেশি দামও কেনা যায়। আমি প্রসঙ্গটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। যখন আপনি বিক্রি করবেন, আপনি কিনেছিলেন 12% হারে ধরে নিন, যখন আপনি বিক্রি করবেন তখন মার্কেটে দেখা যাচ্ছে যে এই ট্রেজারি বিলের বা বন্ডের আপনি যেটা কিনেছেন, এটার ইন্টারেস্ট রেট হলো মার্কেটে তখন 10%। মানে নতুন বিল বন্ড কিনলে কেউ 10% হারে ইন্টারেস্ট পাবে, তাহলে আপনারটা কিনলে সে কিন্তু 12% হারে ইন্টারেস্ট পাবে। তাহলে সে কি নতুন কিনবে না আপনারটা কিনবে? অবশ্যই আপনারটা কিনবে। তো এই ক্ষেত্রে আপনি এই বন্ডটা যে আপনি 1 লাখ টাকায় কিনেছেন, সেটা কিন্তু আপনি 1 লাখ টাকা এখন বিক্রি করতে চাইবেন না, কারণ 1 লাখ টাকায় সে নতুন কিনলে 10% পায়, আর আপনারটা কিনলে 12% ইন্টারেস্ট পাবে। তাহলে আপনি কিন্তু এটার দাম একটু বাড়াই দিবেন, অর্থাৎ আপনি কিছু টাকা বেশি চাইবেন, এবং সেও কিন্তু বেশি দিয়ে কিনতে রাজি হবে, যেহেতু আপনার এটা 1 লক্ষ টাকার বেশি দিয়ে কিনলেও তাই ইন্টারেস্ট রেট অনেক বেশি হচ্ছে। তো এই যে বেশি পাচ্ছেন 1 লাখ টাকা থেকে, সেই বেশিটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। আর যদি ইন্টারেস্ট রেট ধরেন 10%-এর জায়গায় মার্কেটে 15% হয়ে যায়, তখন কিন্তু আপনি আর 1 লাখ টাকায় সেল করতে পারবেন না। তখন আপনাকে কম মূল্যে সেল করতে হবে, বিক্রয় করতে হবে, যদি বিক্রয় করতে চান আর কি। আর মেয়াদ পূর্তি পর্যন্ত আপনি যদি এটা ধরে রাখেন, তাহলে তো এই বিক্রয়ের প্রসঙ্গে আসতেছে না। তখন ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আপনি কম দামে বিক্রি করতে হবে, তখন কিন্তু আপনার লস হবে, এবং এটাকে বলা হয় ক্যাপিটাল লস। কিন্তু এই ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট কম পাবেন না, ইন্টারেস্ট আপনি আগে রেটেই পাবেন যতদিন পর্যন্ত আপনার হাতে ধরে রাখেন। এই ট্রেজারি বিল আর বন্ড কেনার ক্ষেত্রে রিটার্নের প্রুফ আপনার জমা দেওয়া বাধ্যতামূলক না। আপনাকে শুধু টিন যে সনদটা, এই টিন সনদটা দিলেই কিন্তু আপনি এই ট্রেজারি বিল আর বন্ড কিনতে পারবেন।